হ্যালো স্টুডেন্টস, আজ আমরা অষ্টম শ্রেণীর বা ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞান বা সায়েন্স বিষয়ের চ্যাপ্টার 3 এর বিষয়বস্তু কয়েকটি গ্যাসের পরিচিতি ও ধর্ম সম্পর্কে আলোচনা করব। আজ আমাদের আলোচনার দ্বিতীয় পর্ব। আজ আমরা হাইড্রোজেন সম্পর্কে মূলত আলোচনা করব। প্রথম পর্বের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম অক্সিজেন সম্পর্কে, আজ আমরা আলোচনা করব হাইড্রোজেন সম্পর্কে। তাহলে চলো শুরু করা যাক। দেখো, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড এই সমস্ত গ্যাসগুলোর সঙ্গে আমরা মোটামুটি সবাই পরিচিত। আজ আমরা এর মধ্যে হাইড্রোজেন সম্পর্কে আলোচনা করব। প্রথমেই আসি হাইড্রোজেনের ব্যবহার। হাইড্রোজেন আমরা কোথায় কোথায় ব্যবহার করি দেখো। অ্যামোনিয়া প্রস্তুত করতে কিন্তু আমাদের হাইড্রোজেন কাজে লাগে। এছাড়াও হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং মিথাইল অ্যালকোহল বা মিথানল প্রস্তুত করতে ব্যবহৃত হয়। আরও একটা গুরুত্বপূর্ণ ব্যবহার হলো হাইড্রোজেনের, যে উদ্ভিজ্জ তেল থেকে বনস্পতি জাতীয় ভোজ্য ফ্যাট, মানে কি বলতো, যেটা আমরা বলি ডালডা ঘি, এটা প্রস্তুত করতে কিন্তু হাইড্রোজেন ব্যবহার করা হয়। এই পদ্ধতিটাকে বলা হয় হাইড্রোজিনেশন। এছাড়াও আমরা হাইড্রোজেনের কয়েকটা ব্যবহার দেখি। দেখো, যে রাসায়নিক বিক্রিয়ায় বিজারক রূপেও কিন্তু হাইড্রোজেন ব্যবহার করা হয়। যে কৃত্রিম পেট্রোলিয়াম শিল্প, সেখানেও হাইড্রোজেন ব্যবহৃত হয়। এছাড়াও বেলুনে, হাইড্রোজেন হালকা গ্যাস তো, তাই বেলুনে এবং উড়োজাহাজে কিন্তু হাইড্রোজেন ব্যবহার করা হয়। ধাতু গলানোর জন্য কিন্তু আমরা অক্সি হাইড্রোজেন শিখা ব্যবহার করি, যেটা প্রস্তুতিতে কিন্তু হাইড্রোজেন ব্যবহৃত হয়। তাহলে হাইড্রোজেনের ব্যবহারগুলো মোটামুটি বোঝা গেল। এরপরে আসি দেখো হাইড্রোজেনের ভৌত ধর্ম। ভৌত ধর্মগুলো কি কি হাইড্রোজেনের? প্রথম কথা হচ্ছে, অক্সিজেনের মতন হাইড্রোজেনও কিন্তু সাধারণ অবস্থায় বর্ণহীন, গন্ধহীন এবং স্বাদহীন গ্যাস। এর কোনো বর্ণ নেই, এর কোনো গন্ধ নেই এবং এর কিন্তু কোনো স্বাদ নেই, তাই তো? আচ্ছা, হাইড্রোজেন খুব হালকা গ্যাস। সবচেয়ে হালকা গ্যাস হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেনের তুলনায় বায়ু প্রায় 14.4 গুণ ভারী। তাহলে বাতাসের তুলনায় হাইড্রোজেন 14.4 ভাগ কিন্তু হালকা। বোঝা গেল? আচ্ছা, হাইড্রোজেন জলে একেবারেই দ্রবীভূত হয় না, জলে প্রায় অদ্রাব্য। অক্সিজেনের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম? অক্সিজেন কিন্তু সামান্য পরিমাণে জলে দ্রবীভূত হয়, তাই জলজ প্রাণীরা সেই জলে দ্রবীভূত অক্সিজেন গ্রহণ করে বেঁচে থাকে, কিন্তু হাইড্রোজেন জলে প্রায় অদ্রাব্য। আরও একটা ধর্ম হচ্ছে যে হাইড্রোজেন নিজে জ্বলে কিন্তু অপরকে জ্বলতে সাহায্য করে না। অক্সিজেনের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম? অক্সিজেন অপরকে জ্বলতে সাহায্য করে, কিন্তু হাইড্রোজেন অপরকে জ্বলতে সাহায্য করে না, নিজে কিন্তু দপ করে জ্বলে ওঠে আগুনের সংস্পর্শে আসলে। 5 নম্বর পয়েন্ট দেখো, হাইড্রোজেনের ভৌত ধর্ম। হাইড্রোজেনের 3টে আইসোটোপ আমরা দেখতে পাই। আইসোটোপ কাদের বলে? যে একই মৌলের পরমাণু, যাদের পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা একই, কিন্তু ভর সংখ্যা আলাদা। ভর সংখ্যা কাকে বলে? না, প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফলকে বলা হয় ভর সংখ্যা। তাহলে নিশ্চয়ই নিউট্রন সংখ্যার পার্থক্যের জন্যই ভর সংখ্যার পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। তাহলে যে সমস্ত পরমাণু, একই মৌলের যে সমস্ত পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা একই, কিন্তু নিউট্রন সংখ্যার ভিন্নতার জন্য ভর সংখ্যা বিভিন্ন, তাদেরকে বলা হয় আইসোটোপ। হাইড্রোজেনের আমরা 3টে আইসোটোপ দেখতে পাই। দেখো, এক হলো প্রোটিয়াম 1H1, এভাবে লেখে যে এটা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক নিচেরটা, ওপরেরটা হচ্ছে ভর সংখ্যা। 2 হলো ডয়টেরিয়াম 1H2 এবং ট্রিটিয়াম 1H3। বোঝা গেল? এরপরে আসি দেখো হাইড্রোজেনের রাসায়নিক ধর্ম সম্পর্কে। প্রথমে দেখো, হাইড্রোজেনকে আমরা কিভাবে লিখি? H2, অর্থাৎ দুটো পরমাণুর সমন্বয়ে কিন্তু হাইড্রোজেন অণু গঠিত হয়, তাই বলা হয় হাইড্রোজেন অণু দ্বিপরমাণুক। এটা হচ্ছে হাইড্রোজেন অণু H2। প্রায় 2000 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি এটাকে উত্তপ্ত করা হয়, তাহলে হাইড্রোজেন অণু ভেঙে হাইড্রোজেন পরমাণুতে পরিণত হয়। এগুলো কিন্তু অত্যন্ত সক্রিয় পদার্থ এবং এটা বিজারক হিসেবে কাজ করে। অত্যন্ত সক্রিয় বিজারক হচ্ছে হাইড্রোজেন পরমাণু। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো,
অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন মিশিয়ে যদি আগুন ধরিয়ে দেওয়া হয় বা বিস্ফোরণ ঘটানো হয় তাহলে এটা জ্বলে ওঠে এবং স্টিম উৎপন্ন করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেন হচ্ছে H2, যখন এর সঙ্গে অক্সিজেন যুক্ত করা হয় এবং আগুন ধরিয়ে দেওয়া হয় তখন একটা বিস্ফোরণ সহ এটা কি তৈরি করে, জল তৈরি করে। জলের সংকেত তোমরা জানো H2O। যখনই কোনো একটা বিক্রিয়া লিখবে তখন বিক্রিয়াকে কিন্তু ব্যালেন্স করতে হয়। ব্যালেন্স করা মানে কি, যে বিক্রিয়ক পদার্থ যারা বিক্রিয়া করছে তাদের মোট পরমাণু সংখ্যা কিন্তু বিক্রিয়াজাত পদার্থ মানে বিক্রিয়ার ফলে যেটা তৈরি হচ্ছে তার মোট পরমাণু সংখ্যার সঙ্গে সমান হয়। দেখো এখানে ব্যালেন্স করা আছে কিনা। এখানে হাইড্রোজেন কটা আছে বলো, দুটো, এখানে একটা। তাহলে এখানে আমি কি করব, সামনে দেখো 2 বসালাম, তাহলে দুটো অক্সিজেন হয়ে গেল। হাইড্রোজেন কটা হলো, 2 2 4টা, তাহলে এখানে 2 বসালাম। তাহলে এই যে বিক্রিয়াটা দাঁড়ালো দেখো 2H2 প্লাস O2 সমান 2H2O। বোঝা গেল, হাইড্রোজেন প্লাস অক্সিজেন বিস্ফোরণ সহ জল তৈরি করলো। এরপর দেখো অধাতুর সঙ্গে কিভাবে হাইড্রোজেন বিক্রিয়া করে। অধাতু কাদের বলে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, যেগুলোর মধ্যে অধাতব ধর্ম বর্তমান, তাই তো তাদেরকে বলা হয় অধাতু। কীভাবে বিক্রিয়া করে দেখো, ক্লোরিন যখন হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে, হাইড্রোজেন মানে H2, ক্লোরিন ক্যাপিটাল সি স্মল এল, ক্লোরিনের চিহ্ন তোমরা জানো 2, অণু হিসেবে লিখছি। হাইড্রোজেন এবং ক্লোরিন বিক্রিয়া করে তৈরি করে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, যাকে জলে দ্রবীভূত করলে তৈরি হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাই তো HCl। এখানে ব্যালেন্স করো, দেখো হাইড্রোজেন দুটো আছে, ক্লোরিন দুটো আছে, তাহলে এখানে সামনে কি বসাবো, 2, তাহলে H2 প্লাস Cl2 সমান হলো 2HCl। নাইট্রোজেনের সঙ্গে, নাইট্রোজেন অধাতুর সঙ্গে হাইড্রোজেন কিভাবে বিক্রিয়া করে। H2 হলো হাইড্রোজেন, সেটা এখন নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া করছে। এই বিক্রিয়াতে কিন্তু কিছু শর্ত লাগে। 200 অ্যাটমসফেরিক প্রেশার বা 200 বায়ুমণ্ডলীয় চাপে 550 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এই বিক্রিয়াটা সম্পন্ন হয় এবং হাইড্রোজেন ও নাইট্রোজেন যুক্ত হয়ে অ্যামোনিয়া তৈরি করে। দেখো এক্ষেত্রে কিন্তু ব্যালেন্স করা আছে কিনা দেখি। এখানে খেয়াল করো নাইট্রোজেন কটা আছে, দুটো, তাহলে এখানে বসাও। নাইট্রোজেন কত বসাবো বলো, 2, তাই তো। তাহলে হাইড্রোজেন কটা হলো, 3 2 6, তাহলে এখানে যদি হাইড্রোজেনকে 6 করতে হয় তাহলে দেখো খেয়াল করো সামনে কত বসাতে হবে, 3। তাহলে বিক্রিয়াটা হলো 3H2 প্লাস N2 সমান 2NH3। এখানে আমি তীর চিহ্ন দিয়ে লিখেছি, তোমরা এগুলোকে ব্যালেন্স করার পর কিন্তু এগুলোকে সমান চিহ্ন দিয়েও লিখতে পারো, ঠিক আছে, সমান চিহ্ন দিয়েই লিখবে। এরপরে আরও একটা অধাতু হচ্ছে সালফার। তাহলে সালফার যখন এটার রং হয় কিন্তু হলুদ, সালফারের রং হচ্ছে হলুদ, এটা হাইড্রোজেনের সঙ্গে যখন বিক্রিয়া করে তৈরি করে H2S বা হাইড্রোজেন সালফাইড গ্যাস, যার গন্ধ কিন্তু পচা ডিমের মতো। কোয়েশ্চেনে দেয় পচা ডিমের মতো গন্ধ বিশিষ্ট একটা গ্যাসের নাম বলো, তখন হবে হাইড্রোজেন সালফাইড। এখানে দেখো ব্যালেন্স কিন্তু করাই আছে, H2 প্লাস S সমান H2S, ঠিক আছে। তাহলে অধাতুর সঙ্গে বিক্রিয়াগুলো বোঝা গেল। এরপরে আসি হাইড্রোজেনের ধাতুর সঙ্গে বিক্রিয়া। ধাতুর সঙ্গেও কিন্তু হাইড্রোজেন বিক্রিয়া করে। ধাতু মূলত সক্রিয় ধাতুগুলোতে সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, তাই তো। তাহলে সোডিয়াম, তার চিহ্ন তোমরা জানো ক্যাপিটাল N স্মল a। সোডিয়ামের সঙ্গে হাইড্রোজেন বিক্রিয়া করে কি তৈরি করে, সোডিয়াম হাইড্রাইড। এই যে তোমরা দেখতে পাচ্ছ NaH, এর নাম কি, সোডিয়াম হাইড্রাইড। তাহলে এখানে ব্যালেন্স করলে আমরা কি পাবো দেখো, হাইড্রোজেন দুটো আছে, তাহলে এখানে 2 বসাও, সোডিয়ামও দুটো হয়ে গেল, তাহলে এখানে সোডিয়ামের সামনে 2 বসালাম, ঠিক আছে। 2Na প্লাস H2 তৈরি করছে 2NaH বা সোডিয়াম হাইড্রাইড। একইভাবে ক্যালসিয়ামের সঙ্গেও যখন হাইড্রোজেন বিক্রিয়া করে তৈরি করে ক্যালসিয়াম হাইড্রাইড। এর আরেকটা নাম আছে হাইড্রোলিথ। অনেক সময় জিজ্ঞেস করে যে হাইড্রোলিথ কি, তখন কি বলতে হবে, যে ক্যালসিয়াম হাইড্রাইডকেই বলা হয় হাইড্রোলিথ। এখানে দেখো ব্যালেন্স করাই আছে, ক্যালসিয়াম একটা, হাইড্রোজেন দুটো, হাইড্রোজেন দুটো। তাহলে ব্যালেন্স করার পর আমি কিন্তু এই তীর চিহ্নকে সমান চিহ্ন দিয়ে প্রতিস্থাপিত করতে পারি বা তীর চিহ্নের বদলে সমান চিহ্ন লিখতে পারি। তাহলে ধাতুর সঙ্গে বিক্রিয়া বোঝা গেল। এরপর আসি হাইড্রোজেনের বিজারণ ক্রিয়া। হাইড্রোজেন বিজারক হিসেবে কাজ করে, তো তাহলে এর একটা উদাহরণ দিয়ে আমরা ব্যাপারটাকে বোঝার চেষ্টা করি। দেখো CuO, বলো তো এর নাম কি, কিউপ্রিক অক্সাইড, তাই তো। তোমরা
এই যে তোমাদের যে চ্যাপ্টার 2.2 পদার্থের গঠন যে চ্যাপ্টারটা রয়েছে, সেখানে যোজ্যতা ও রাসায়নিক বন্ধন যে চ্যাপ্টারটা রয়েছে, এটা ভালো করে পড়লে কিন্তু এই জায়গাগুলো কিন্তু মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। এগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে যে কোনো একটা যৌগ তার সংকেতটা কি হবে। এই যে আমি বললাম কিউপ্রিক অক্সাইড, তাহলে কপারের দুটো যোজ্যতা আমরা জানি, 1 আর 2, আমরা পড়েছি চ্যাপ্টার 2.2-তে। অক্সিজেনের যোজ্যতা 2, তাহলে কীভাবে যৌগ গঠিত হয় তোমরা জানো যে কপার, এই যে কপার কিউপ্রিক অক্সাইড, কপারের যোজ্যতা হচ্ছে কি 2, কিউপ্রিক, ইক মানে হচ্ছে বেশি যোজ্যতা নিলাম, আর অক্সিজেনেরও যোজ্যতা হচ্ছে 2। তাহলে আমরা 2 কেটে গেলে এটা এর ঘাড়ে, এটা এর ঘাড়ে বসে, তাহলে কি তৈরি হচ্ছে CU1O1, তাহলে CuO, এটাই হচ্ছে কিউপ্রিক অক্সাইড। তাহলে এগুলো আমরা শিখেছি। তাহলে যখনই কিউপ্রিক অক্সাইড বলবো তখনই আমরা বুঝতে পারছি তার সংকেতটা হবে CuO, এর রং হয় কালো। যখন হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে কিউপ্রিক অক্সাইড কি তৈরি করে, এই যে কিউপ্রিক অক্সাইড কপারে পরিণত হয়, যার রং হয় লালচে বাদামি, এবং হাইড্রোজেন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে জল তৈরি করে। তাহলে ব্যাপারটা কি ঘটলো, কিউপ্রিক অক্সাইড কপারে পরিণত হলো মানে কিউপ্রিক অক্সাইড থেকে অক্সিজেন সরে গেল। অক্সিজেন সরে যাওয়া মানে কি, বিজারণ। তাহলে বিজারণ ঘটলো কিউপ্রিক অক্সাইডের, তাহলে বিজারণ ঘটাতে সাহায্য করলো কে, হাইড্রোজেন, তাহলে আমরা হাইড্রোজেনকে বলছি বিজারক। বোঝা গেল? এখানেও কিন্তু ব্যালেন্স করা আছে, দেখো কপার একটা, কপার একটা, হাইড্রোজেন দুটো, হাইড্রোজেন দুটো, অক্সিজেন একটা, অক্সিজেন একটা। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, এরপরে এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা, সেটা হচ্ছে অন্তর্ধৃতি কাকে বলে। এটা আমরা অক্সিজেনের ক্ষেত্রেও পেয়েছিলাম, যে কতগুলো মৌল রয়েছে, প্যালাডিয়াম, পিডি মানে প্যালাডিয়াম, পিটি প্লাটিনাম, নিকেল, কোবাল্ট, আয়রন, এই যে মৌলগুলো এরা কি করে, এই মৌলগুলো দ্বারা ধাতব পৃষ্ঠে যে শোষিত হাইড্রোজেন, মানে এই মৌলগুলো এদের যে বাইরের পৃষ্ঠে কিছু গ্যাসকে কিন্তু শোষণ করে ধরে রাখতে পারে, এদের উত্তপ্ত করলে আবার সেই গ্যাসগুলো কিন্তু বেরিয়ে যায়। তাহলে এই যে ঘটনা, এই ঘটনাটাকে বলা হচ্ছে অন্তর্ধৃতি। এবং যে হাইড্রোজেনটা অন্তর্ধৃতির ফলে এই যে মৌলগুলোর বাইরের পৃষ্ঠে অবস্থান করে, সেই হাইড্রোজেনকে বলা হয় অন্তর্ধৃত হাইড্রোজেন। এটা কিন্তু সাধারণ হাইড্রোজেনের থেকে বেশি সক্রিয় হয়। তাহলে আমরা অন্তর্ধৃতি বলছি ঘটনাটাকে। প্যালাডিয়াম, প্ল্যাটিনাম, নিকেল, কোবাল্ট, লোহা, এই সমস্ত মৌলগুলো তাদের বা ধাতুগুলো তাদের ধাতব পৃষ্ঠে কিছু গ্যাসকে কিন্তু শোষণ করে তার বাইরের পৃষ্ঠে আবদ্ধ করে রাখে। উত্তপ্ত করলে এই গ্যাসগুলো আবার কিন্তু বেরিয়ে যায়, এই ঘটনাকে বলা হয় অন্তর্ধৃতি। এবং এই ধাতুগুলির দ্বারা ধাতব পৃষ্ঠে শোষিত যে হাইড্রোজেন তাকে বলা হয় অন্তর্ধৃত হাইড্রোজেন। এই অন্তর্ধৃত হাইড্রোজেন কিন্তু সাধারণ হাইড্রোজেনের থেকে বেশি সক্রিয় হয়। বোঝা গেল? আচ্ছা, এরপর আসি আমরা দেখো হাইড্রোজেন গ্যাস প্রস্তুতিতে। হাইড্রোজেন গ্যাস প্রস্তুতি আমরা বিভিন্নভাবে করতে পারি। তার মধ্যে প্রথমেই আসি, দেখো ধাতু প্লাস অ্যাসিড কি তৈরি করে, লবণ প্লাস হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেন তৈরি হচ্ছে কিভাবে, ধাতুর সঙ্গে যখন আমরা অ্যাসিড যুক্ত করছি তখন কিন্তু আমরা হাইড্রোজেন পাচ্ছি লবণের সঙ্গে। তাহলে দেখি এভাবে হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করা যায় কিনা। প্রথমেই দেখো, ঠিক আছে, প্রথমেই দেখো আমরা কি পাচ্ছি, যে ম্যাগনেসিয়াম ধাতু, এর সঙ্গে আমরা লঘু অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড যুক্ত করছি। তাহলে কি তৈরি হচ্ছে, দেখো এখানে তৈরি হবে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। সংকেত কী হবে বলো, ম্যাগনেসিয়ামের যোজ্যতা 2, ক্লোরিনের যোজ্যতা হচ্ছে 1। তাহলে ম্যাগনেসিয়ামের যোজ্যতাটা আমি ক্লোরিনের ঘাড়ে লিখব, আর ক্লোরিনের যোজ্যতা ম্যাগনেসিয়ামের ঘাড়ে। তাহলে সংকেতটা হলো কি MgCl2 প্লাস তৈরি হচ্ছে হাইড্রোজেন। তাহলে এইভাবে আমরা হাইড্রোজেন প্রস্তুত করতে পারি ধাতুর সঙ্গে লঘু অ্যাসিডের বিক্রিয়ায়। এবার দেখো তো ব্যালেন্স করা আছে কিনা, দুটো ক্লোরিন দুটো হাইড্রোজেন, তাহলে সামনে 2 বসাবো, দেখো দুটো হাইড্রোজেন দুটো ক্লোরিন হয়ে গেল, ম্যাগনেসিয়াম একটা থাকলো। একইভাবে আরও একটা ধাতু হচ্ছে আয়রন, সেটা যখন লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে H2SO4, এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, এখানে লঘু অ্যাসিড নেওয়া হচ্ছে, বিক্রিয়া করলে কি তৈরি করবে দেখো, ফেরাস সালফেট। ফেরাস সালফেটের সংকেত কি তোমরা জানো, লোহা বা আয়রনের দুটো যোজ্যতা আছে, 2 আর 3। তাহলে ফেরাস মানে এখানে আয়রনের কম যোজ্যতা নেব, সালফেট, সালফেটের যোজ্যতা 2, আয়রনেরও 2, তাহলে এটা হলো FeSO4 প্লাস হচ্ছে হাইড্রোজেন। তাহলে এইভাবেও আমরা হাইড্রোজেন প্রস্তুত করতে পারছি,
তাই তো? এখানে ব্যালেন্স করাই আছে, লোহা একটা, SO4 দুটো হাইড্রোজেন। অপর একটা ধাতুতে আসি, দেখো অ্যালুমিনিয়াম যখন HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করছে, কি তৈরি করছে দেখো, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এখানে সংকেতটা কি হবে, অ্যালুমিনিয়ামের যোজ্যতা কিন্তু আমরা জানি 3 আর ক্লোরিনের কিন্তু 1, তাহলে কি হবে, ক্লোরিনের 1 যোজ্যতা এখানে বসবে, অ্যালুমিনিয়ামের যোজ্যতা ক্লোরিনের ঘাড়ে বসবে, তাহলে এটা হলো AlCl3, এর নাম অ্যালুমিনিয়াম ক্লোরাইড, প্লাস কি তৈরি হচ্ছে বলো, হাইড্রোজেন, যেটা হচ্ছে H2। বোঝা গেল ব্যাপারটা? এখানে কিন্তু ব্যালেন্স করা নেই, ব্যালেন্স করো দেখো, এখানে দেখো ক্লোরিন কটা আছে, 3টে, কিন্তু 3 যদি বসায় তাহলে হাইড্রোজেন 3টে হলে তো এখানে 2 হবে না, তাহলে এখানে দেখো আমাকে কি বসাতে হবে, ক্লোরিন 3, তো এখানে আমি 2 বসাচ্ছি জোর করার জন্য, তাহলে ক্লোরিন হয়ে গেল 6 বসাও, হাইড্রোজেন 6 মানে এখানে 3 বসাও, 3 দুগুণে 6। এরপরে অ্যালুমিনিয়াম যেহেতু দুটো আছে, 2 অ্যালুমিনিয়াম, তাহলে বিক্রিয়াটা হলো 2Al প্লাস 6HCl সমান 2AlCl3 প্লাস 3 হাইড্রোজেন। এইভাবে ব্যালেন্স করে আমরা ইকুয়েশনটাকে লিখতে পারি, এবং এখানেও কিন্তু ধাতু থেকে আমরা হাইড্রোজেন প্রস্তুত করতে পারলাম লঘু অ্যাসিডের সাহায্যে। ঠিক আছে? আরও একটা ধাতু হচ্ছে জিঙ্ক। জিঙ্কের সঙ্গে যখন সালফিউরিক অ্যাসিড, লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটানো হয়, তখনও কিন্তু হাইড্রোজেন তৈরি হয়, তার সঙ্গে তৈরি হয় জিঙ্ক সালফেট। জিঙ্কেরও যোজ্যতা 2, সালফেটেরও যোজ্যতা 2, তাহলে কি হবে, ZnSO4 প্লাস হাইড্রোজেন। এখানেও দেখো ব্যালেন্স করাই আছে। এই বিক্রিয়াটাকে আমরা কিন্তু পরীক্ষাগারে হাইড্রোজেন প্রস্তুতিতে ব্যবহার করি, যেটা আমি পরে বলছি। আচ্ছা, আরও বিভিন্নভাবে হাইড্রোজেন প্রস্তুত করা যায়, যেমন ধাতুকে অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করলে লবণ প্লাস হাইড্রোজেন তৈরি হয়, একইভাবে ধাতুকে ক্ষারের সঙ্গে বিক্রিয়া করলেও কিন্তু লবণ প্লাস হাইড্রোজেন তৈরি হয়, আবার ধাতুকে জলের সঙ্গে বিক্রিয়া করলেও কিন্তু ক্ষার প্লাস হাইড্রোজেন উৎপন্ন হয়। দেখো প্রথমেই আসে, দেখো সোডিয়াম ধাতু, একে আমি জলের সঙ্গে বিক্রিয়া করছি। যখন ধাতুগুলো খুব সক্রিয় হয় তখন কিন্তু জল, আমরা ঠান্ডা জল নিলেও কিন্তু বিক্রিয়াটা হয়ে যায়। সোডিয়াম খুব সক্রিয় ধাতু, একে ঠান্ডা জলের সঙ্গে যখন বিক্রিয়া করানো হয়, কি তৈরি হয় দেখো, সোডিয়াম হাইড্রক্সাইড প্লাস হাইড্রোজেন। এই যে সোডিয়াম হাইড্রক্সাইড হলো ক্ষার, হাইড্রক্সাইড একটা মূলক যেটা OH, এর যোজ্যতা 1, সোডিয়ামেরও যোজ্যতা 1, তাহলে সংকেতটা হলো NaOH, প্লাস তৈরি হলো কি হাইড্রোজেন, এখানেও হাইড্রোজেন গ্যাস তৈরি হচ্ছে। ব্যালেন্স করো দেখো, ব্যালেন্স করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হাইড্রোজেনে আমাকে কি বসাতে হবে, 2 বসাতে হবে। কেন বলো তো, হাইড্রোজেন এখানে দুটো আছে, তো জোড় সংখ্যায় হাইড্রোজেন আসবে, তাহলে এখানে বিজোড় আছে বলে 2 প্লাস 2 4টে হলো, তাহলে এখানে 2 বসালে 4টে হলো। অক্সিজেন দুটো, সোডিয়াম একটা, এখানে সোডিয়াম দুটো আছে, তাহলে এখানে সোডিয়াম কিন্তু 2 বসাবো, তাহলে বিক্রিয়াটা হলো 2Na প্লাস 2H2O সমান 2NaOH প্লাস হাইড্রোজেন। এবার দেখো অপর একটা ধাতু হচ্ছে ক্যালসিয়াম প্লাস, এখানেও ক্যালসিয়ামও কিন্তু ঠান্ডা জলের সঙ্গেই বিক্রিয়া করে, কারণ খুব সক্রিয় ধাতু। কি তৈরি করবে, ক্ষার, মানে ক্যালসিয়াম হাইড্রক্সাইড। সংকেত কি, ক্যালসিয়ামের যোজ্যতা 2, হাইড্রক্সিলের যোজ্যতা হচ্ছে 1, তাহলে ক্যালসিয়াম হাইড্রক্সাইড হবে, ক্যালসিয়ামের 2 যোজ্যতা কিন্তু এর ঘাড়ে বসবে, এর যোজ্যতা 1 প্লাস হাইড্রোজেন, তাহলে এখানেও হাইড্রোজেন প্রস্তুত হলো। ব্যালেন্স করো দেখো, ব্যালেন্স করলে আমরা কি পাবো, হাইড্রোজেন খেয়াল করো এখানে আছে কটা, 2 প্লাস 2 4টে, তাহলে এখানে 2 বসালাম, তাহলে অক্সিজেন কত হয়ে গেল, 2, এখানে 2 অক্সিজেন কিন্তু আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এরপর আমরা চলে আসি, দেখো ম্যাগনেসিয়াম যখন জলের সঙ্গে বিক্রিয়া করছে তখন কিন্তু ঠান্ডা জলের সঙ্গে বিক্রিয়া করছে না, এখানে ফুটন্ত জল লাগছে, কি তৈরি হবে, ক্ষার, মানে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড। সংকেত কি বলো, ম্যাগনেসিয়ামের যোজ্যতা ক্যালসিয়ামের মতনই কিন্তু 2, তাই তো, তাহলে MgOH2 প্লাস হাইড্রোজেন, এখানেও হাইড্রোজেন প্রস্তুত হলো। ব্যালেন্স করো, তাহলে এখানেও একই হবে, ক্যালসিয়ামের মতনই ব্যাপারটা হবে, দেখো 2 হাইড্রোজেন 4টে, তাহলে এখানে 2 বসাও, 2 অক্সিজেন, ম্যাগনেসিয়াম, ঠিক আছে। তাহলে ম্যাগনেসিয়াম ফুটন্ত জলের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন এবং ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড ক্ষার উৎপন্ন করলো। এরপর আর অপর একটা ধাতু অ্যালুমিনিয়াম প্লাস জল, কি তৈরি হবে বলো, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড প্লাস হাইড্রোজেন। সংকেত কি, অ্যালুমিনিয়ামের যোজ্যতা কিন্তু 3, সোডিয়ামের ছিল 1, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম 2, অ্যালুমিনিয়াম 3, তাহলে AlOH3, কারণ হাইড্রক্সিলের তো 1 যোজ্যতা কিন্তু অ্যালুমিনিয়ামের তো 3,
প্লাস তৈরি হচ্ছে হাইড্রোজেন। তাহলে খেয়াল করো এখানে ব্যালেন্সটা কীরকম হবে। এখানে দেখো হাইড্রোজেন যেহেতু 2 আছে তাহলে জোড় সংখ্যায় আসবে। তাহলে এই যে বিজোড় হাইড্রোজেনকে প্রথমেই জোড় করতে গেলে সামনে 2 বসালাম। তাহলে হাইড্রোজেন কত হয়ে গেল বলো, 3 দুগুণে 6, তাই তো? 6 প্লাস এখানে 2 মানে হচ্ছে 8। তাহলে আমরা এখানে কত বসাবো দেখো, এখানে আমরা 3 দুগুণে 6, আচ্ছা অক্সিজেন আছে কত, 3 দুগুণে 6টা, তাহলে এখানে 6ই বসাচ্ছি, অক্সিজেন 6টা মিলে গেল। হাইড্রোজেন কটা হলো, 6 দুগুণে 12, এখানে হলো 3 দুগুণে 6, তাহলে আরও 6 দরকার, তাহলে এখানে 3 বসালাম, ঠিক আছে নিশ্চয়ই। আর অ্যালুমিনিয়াম যেহেতু 2 আছে এখানে 2 বসালাম, তাহলে বিক্রিয়াটা কি দাঁড়ালো, 2 অ্যালুমিনিয়াম প্লাস 6, এখানে হচ্ছে 2 অ্যালুমিনিয়াম প্লাস 6H2O, ফুটন্ত জলের সঙ্গে অ্যালুমিনিয়াম বিক্রিয়া করছে। সোডিয়াম ক্যালসিয়াম ঠান্ডা জলের সঙ্গে বিক্রিয়া করলো, ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম ফুটন্ত জলের সঙ্গে বিক্রিয়া করলো, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড এবং হাইড্রোজেন তৈরি করলো। শেষে আসে দেখো লোহা। তাহলে লোহা যেহেতু আরও সক্রিয়তা কম লোহার এদের তুলনায়, তাই এটাকে লোহিত তপ্ত লোহা নেওয়া হচ্ছে এবং স্টিমের সঙ্গে বিক্রিয়া করা হচ্ছে, মানে আরও উত্তাপ দেওয়া হচ্ছে। তাহলে এখানে তৈরি হচ্ছে দেখো ফেরোসোফেরিক অক্সাইড, তাহলে এটা হচ্ছে Fe3O4 প্লাস তৈরি হচ্ছে কি আমার হাইড্রোজেন। তাহলে লোহার সঙ্গে যখন বিক্রিয়া হচ্ছে তখন Fe3O4 প্লাস হাইড্রোজেন। ব্যালেন্স করো দেখো দেখি। তাহলে এখানে ব্যালেন্স করতে গেলে এখানে দেখো অক্সিজেন আছে 4টা, তাহলে এখানে 4 বসাও। হাইড্রোজেন হলো 4 দুগুণে 8, তাহলে এখানেও কিন্তু হাইড্রোজেনের সামনে আমি কত বসাবো, 4। লোহা আছে 3টে, তাহলে এখানে বসাবো আমি 3। বোঝা গেল ব্যাপারটা? তাহলে বিক্রিয়াটা দাঁড়ালো দেখো 3Fe প্লাস 4H2O সমান Fe3O4 প্লাস 4 হাইড্রোজেন। তাহলে ধাতুর সঙ্গে বিক্রিয়াগুলো বোঝা গেল যে ধাতুর সঙ্গে জলের বিক্রিয়ায় কিন্তু ক্ষার এবং হাইড্রোজেন আমরা তৈরি করতে পারছি। এরপর আমরা চলে আসি দেখো ধাতুর সঙ্গে গাঢ় ক্ষারের বিক্রিয়ায় লবণ প্লাস হাইড্রোজেন উৎপন্ন হয়। তাহলে ক্ষারের সঙ্গে ধাতুর বিক্রিয়াতেও হাইড্রোজেন তৈরি হয়। তাহলে দেখো ধাতু হচ্ছে জিঙ্ক, অ্যালুমিনিয়াম এবং সিলিকন অধাতুর সঙ্গেও কিন্তু ক্ষারের বিক্রিয়ায় হাইড্রোজেন তৈরি হয়। দেখি পরপর। জিঙ্ক ধাতুর সঙ্গে যখন সোডিয়াম হাইড্রক্সাইড, এটা কিন্তু গাঢ় নিতে হয়, যখন বিক্রিয়া করে তখন কি তৈরি করে, সোডিয়াম জিঙ্কেট এবং হাইড্রোজেন। সোডিয়াম জিঙ্কেটের সংকেত কি, Na2ZnO2, Na2ZnO2। কেন, জিঙ্কেট হচ্ছে একটা মূলক, ZnO2 তার যোজ্যতা হচ্ছে 2, সোডিয়ামের 1, তাহলে সংকেত হলো Na2ZnO2 প্লাস তৈরি হচ্ছে কি হাইড্রোজেন। এই বিক্রিয়াটি ইম্পর্টেন্ট, হ্যাঁ। তাহলে এখানে দেখো ব্যালেন্স আমরা করব কিভাবে, সোডিয়াম 2 আছে, তাহলে এখানে 2 বসালাম। তাহলে 2 মানে অক্সিজেনও কটা হয়ে গেল, 2, দেখো 2 আছে, হাইড্রোজেন 2 আছে, আর জিঙ্ক 1টা, হয়ে গেল ব্যালেন্স। তাহলে কি তৈরি হলো, জিঙ্ক প্লাস 2NaOH বা 2 সোডিয়াম হাইড্রক্সাইড তৈরি হলো সোডিয়াম জিঙ্কেট Na2ZnO2 প্লাস হাইড্রোজেন। এরপর অ্যালুমিনিয়ামের সঙ্গে যে বিক্রিয়া, অ্যালুমিনিয়াম যখন সোডিয়াম হাইড্রক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে, গাঢ় সোডিয়াম হাইড্রক্সাইড, এই বিক্রিয়াতে কিন্তু জলের দরকার হয়। এই জলটা না হলে কিন্তু বিক্রিয়াটা হবে না। কি তৈরি করে, সোডিয়াম অ্যালুমিনেট এবং হাইড্রোজেন। সংকেত কি, অ্যালুমিনেট হচ্ছে AlO2, এর যোজ্যতা কিন্তু কত, 1। তাহলে যেহেতু দুটোর যোজ্যতা 1, তাহলে কি তৈরি হলো বলো, NaAlO2 প্লাস হাইড্রোজেন, সোডিয়াম অ্যালুমিনেট প্লাস হাইড্রোজেন। এখানে ব্যালেন্সটা খুব ইন্টারেস্টিং ব্যালেন্স। এখানে কি হয়, ব্যালেন্সটা হয় দেখো, এখানে ব্যালেন্সটা তোমরা মনে রাখবে, দেখো 2 2 একটা রিদম আছে, 2 2 2 2 3, এইভাবে আমরা কিন্তু ব্যালেন্সটাকে করে ফেলতে পারি। ঠিক আছে, এই বিক্রিয়ার ব্যালেন্সটা হচ্ছে 2 2 2 2 3। তোমরা একটু করে দেখবে যে সবগুলো কিন্তু মিলে যাবে। ঠিক আছে, এরপর আছে দেখো সিলিকন যখন সোডিয়াম হাইড্রক্সাইড বা ক্ষারের সঙ্গে বিক্রিয়া করছে তখন কি হয়, বিক্রিয়া করছে, এখানেও জল লাগছে, এখানে তৈরি হচ্ছে সোডিয়াম সিলিকেট প্লাস হাইড্রোজেন। সোডিয়াম সিলিকেট এর সংকেতটা কি, দেখো সিলিকেট হচ্ছে SiO3, SiO3 যে সিলিকেট তার কিন্তু যোজ্যতা হচ্ছে 2, তাহলে সোডিয়ামের ঘাড়ে 2 বসলো, সোডিয়ামের তো 1, তাহলে Na2SiO3 প্লাস হচ্ছে হাইড্রোজেন। এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেন তৈরি হচ্ছে। এখানে ব্যালেন্সটা আমরা কীভাবে করতে পারি দেখো, এখানে ব্যালেন্সটা সহজ, 2 সোডিয়াম আছে মানে 2 বসালাম, তাহলে দেখো 2 অক্সিজেন 2 প্লাস 1টা, 3টে অক্সিজেন ঠিক আছে, হাইড্রোজেন 2 ঠিক আছে, সিলিকন 1টা ঠিক আছে, তাহলে হয়ে গেল। এরপর দেখো আমরা আরও একভাবে হাইড্রোজেন প্রস্তুত করতে পারি।
কিভাবে? ধাতব হাইড্রাইড যখন জলের সঙ্গে বিক্রিয়া করে তখনও তৈরি করে ক্ষার প্লাস হাইড্রোজেন। ধাতব হাইড্রাইড কোনগুলো? ধাতব হাইড্রাইড আমরা তৈরি করেছিলাম সোডিয়াম প্লাস হাইড্রোজেন সোডিয়াম হাইড্রাইড, মনে আছে? ধাতুর সঙ্গে বিক্রিয়ায় ক্যালসিয়াম প্লাস হাইড্রোজেন ক্যালসিয়াম হাইড্রাইড বা হাইড্রোলিথ। তাহলে এই যে ক্যালসিয়াম হাইড্রাইড, লিথিয়াম হাইড্রাইড, এগুলো যখন জলের সঙ্গে বিক্রিয়া করছে কি তৈরি করছে? ক্ষার প্লাস হাইড্রোজেন। এখানে কি ক্ষার তৈরি হবে? ক্যালসিয়াম হাইড্রক্সাইড, সংকেত বলো CaOH হোল 2, কারণ ক্যালসিয়ামের 2, হাইড্রক্সিলের 1, প্লাস তৈরি করছে কি? হাইড্রোজেন। বোঝা গেল ব্যাপারটা? তাহলে খেয়াল করো, ক্যালসিয়াম একটা ঠিক আছে, হাইড্রোজেন খেয়াল করো 2 আর 2 4, 2 আর 2 4, অক্সিজেন 2, এখানে তো মিলছে না, তাহলে এখানে অক্সিজেন 2 হওয়ার জন্য এখানে 2 বসাতে হবে। তাহলে হাইড্রোজেন কটা হলো? 2 আর 4 6টা, তাহলে 2 আর এখানে 2 বসালে দেখো 4 হয়ে গেল হাইড্রোজেন, CaOH হোল 2 প্লাস 2H2। ঠিক আছে, একইভাবে লিথিয়াম হাইড্রাইড প্লাস জল কি তৈরি করবে? লিথিয়াম হাইড্রক্সাইড LiOH, কারণ দুটোরই যোজ্যতা কিন্তু 1, প্লাস তৈরি করবে কি? হাইড্রোজেন। ঠিক আছে, এখানে ব্যালেন্সটা খেয়াল করো করাই আছে, লিথিয়াম একটা, হাইড্রোজেন 1 আর 2 3, এখানে 1 আর 2 3, অক্সিজেন একটা। ঠিক আছে, আরও একটা প্রসেসে আমরা হাইড্রোজেন তৈরি করতে পারি, সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। যখন সাধারণ অবস্থায় কিন্তু বিশুদ্ধ জলের কিন্তু তড়িৎ বিশ্লেষণ হয় না, কিন্তু অ্যাসিডযুক্ত জল এর তড়িৎ বিশ্লেষণ করলে কি তৈরি হয়? হাইড্রোজেন প্লাস অক্সিজেন, ক্যাথোডে হাইড্রোজেন তৈরি হয়, অ্যানোডে অক্সিজেন তৈরি হয়। ব্যালেন্স করে দেখো, অক্সিজেন 2 বসাও, তাহলে এখানে 2 হাইড্রোজেন, তাহলে 2H2O কি তৈরি করছে? H2H2 প্লাস O2। একইভাবে লঘু বেরিয়াম হাইড্রক্সাইড মিশ্রিত জল, এটাও কিন্তু তড়িৎ বিশ্লেষণের ফলে তৈরি করে কি? হাইড্রোজেন প্লাস অক্সিজেন, ক্যাথোডে হাইড্রোজেন তৈরি হয়, অ্যানোডে অক্সিজেন তৈরি হয়। ব্যালেন্সটা একই রকমের, 2H2 সমান হচ্ছে কি আমার 2H2 প্লাস O2, ক্যাথোডে হাইড্রোজেন তৈরি হচ্ছে, অ্যানোডে অক্সিজেন তৈরি হচ্ছে। বোঝা গেল? এরপর আমরা একেবারে শেষের অংশে চলে আসি। দেখো, পরীক্ষাগারে আমরা কিভাবে হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে পারি। পরীক্ষাগারে যখন হাইড্রোজেন গ্যাস আমরা প্রস্তুত করছি, এই জন্য কী কী রাসায়নিক দ্রব্য লাগছে দেখো, অবিশুদ্ধ জিঙ্কের ছিবড়ে লাগছে এবং লঘু সালফিউরিক অ্যাসিড। এই যে সালফিউরিক অ্যাসিড, এটা 5 আয়তন জলে 1 আয়তন গাঢ় সালফিউরিক অ্যাসিড আমরা মিশিয়ে লঘু সালফিউরিক অ্যাসিড তৈরি করছি। এটা লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়েও বিক্রিয়াটা করা যায়, সেখানে 4 আয়তন জলে 1 আয়তন গাঢ় অ্যাসিড যুক্ত করা হয়। তোমরা ছবিতে একটুখানি দেখো যে কিভাবে আমরা এটা তৈরি করছি। একটা উল্ফ বোতল নেওয়া হয়, যেটা দেখো একটা পাত্র যার 2টো মুখ রয়েছে, সেখানে কিছুগুলো অবিশুদ্ধ জিঙ্কের টুকরো নিয়ে নেওয়া হয়। কর্কের সাহায্যে বোতলটার এক মুখে একটা দীর্ঘনল ফানেল, দেখো লম্বা নলটা আছে, এটা দীর্ঘনল ফানেল যুক্ত করা হয়, অন্য মুখে নির্গম নল, বাঁকানো নির্গম নল যুক্ত করা হয়। দীর্ঘনল ফানেলের মধ্য দিয়ে বোতলের মধ্যে কিছু পরিমাণ জল ঢালা হয়, যাতে জিঙ্কের ছিবড়েগুলো ওই দীর্ঘনল ফানেলের শেষ প্রান্ত এবং জিঙ্কের ছিবড়ে দুটোই কিন্তু জলের মধ্যে ডুবে থাকে। কেন বলো তো? যাতে যখন হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে তখন সেটা যাতে দীর্ঘনল ফানেলের মধ্যে দিয়ে বেরিয়ে নষ্ট না হয়ে যায়। এরপর এই যে তোমাদের যে যন্ত্রপাতিটা তোমরা সেট আপ করেছো, সেটাকে কিন্তু সম্পূর্ণ বায়ু নিরুদ্ধ করতে হবে। বায়ু নিরুদ্ধ না হলে কি হবে? হাইড্রোজেন বায়ুর সংস্পর্শে আসলে কিন্তু বিস্ফোরণের সম্ভাবনা থাকে, তাহলে প্রথমেই বায়ু নিরুদ্ধ করে নেওয়া দরকার। এরপর দেখো, এই যে যখন আমরা দীর্ঘনল ফানেল দিয়ে আমরা লঘু সালফিউরিক অ্যাসিড যখন আমরা ঢালবো, সেটা জিঙ্কের সংস্পর্শে আসবে, তৈরি করবে কি? হাইড্রোজেন গ্যাস। এই হাইড্রোজেন গ্যাস কি হবে? নির্গম নল দিয়ে কিন্তু নির্গত হবে। যখন নির্গত হবে তখন কিছুটা গ্যাস প্রথমে বেরিয়ে যেতে দেওয়া হবে, কারণ উল্ফ বোতলের মধ্যে যে বায়ু ছিল হাইড্রোজেন গ্যাসের সঙ্গে সেটা যুক্ত হয়ে নির্গত হয়, তাহলে সেটা বায়ু রয়েছে সেই হাইড্রোজেন গ্যাসের মধ্যে, তাই কিছুটা হাইড্রোজেন গ্যাস বেরিয়ে যেতে দেওয়া হয়। বায়ুটা সম্পূর্ণভাবে নির্গত হয়ে গেলে কিন্তু বিশুদ্ধ হাইড্রোজেন গ্যাসকে সংগ্রহ করা হয়। কিভাবে সংগ্রহ করা হয়? জলের নিম্ন অপসারণ দ্বারা। কেন? হাইড্রোজেন গ্যাস জলে অদ্রাব্য, প্রথম কথা। দ্বিতীয় কথা, হাইড্রোজেন গ্যাস খুব হালকা। তাহলে গ্যাস জারে সংগ্রহ করার পর যখন গ্যাস জার ভর্তি হয়ে যায় হাইড্রোজেন গ্যাস দ্বারা, সেটাকে সোজা করে উপর করা গ্যাস জারটাকে সোজা করে কিন্তু তাকে সংগ্রহ করা হয়। এক্ষেত্রে কতগুলো সতর্কতা অবলম্বন করা হয়।
আচ্ছা, তার আগে বিক্রিয়ার সমীকরণটাকে একটু দেখে নাও। এটা আগেও বলেছি, অবিশুদ্ধ জিঙ্কের সঙ্গে যখন লঘু সালফিউরিক অ্যাসিড যুক্ত করা হয় তৈরি হয় জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন। হাইড্রোজেন গ্যাস আমরা প্রস্তুত করলাম, দেখলাম, সেটাকে সংগ্রহ করলাম। এবারে সতর্কতা কি কি অবলম্বন করতে হবে। সতর্কতা হচ্ছে, প্রথমেই দীর্ঘনল ফানেলের শেষ প্রান্তটা জলের নিচে ডোবানো থাকতে হবে, নইলে তো ওখান দিয়ে গ্যাস বেরিয়ে যাবে এবং সেই গ্যাসের সঙ্গে লঘু অ্যাসিডও ছিটকে আমাদের কিন্তু গায়ে এসে পড়তে পারে। 2 নম্বর হচ্ছে, এটা সম্পূর্ণ বায়ু নিরুদ্ধ হওয়া দরকার। বায়ু থাকলে কিন্তু অক্সিজেন হাইড্রোজেনের সঙ্গে মিশ্রিত হয়ে বিস্ফোরণ ঘটতে পারে। 3 হচ্ছে, যখন আমরা হাইড্রোজেন গ্যাস সংগ্রহ করব বললাম, তখন প্রথমে কিন্তু কিছুটা গ্যাস বেরিয়ে যেতে দিতে হবে, কারণ উল্ফ বোতলের মধ্যে যে বাতাসটা থাকে সেটা হাইড্রোজেনের সঙ্গে নির্গত হয়, সেটা আগে বেরিয়ে যেতে দেওয়ার পর বিশুদ্ধ হাইড্রোজেনকে কিন্তু সংগ্রহ করা হয়। আচ্ছা, আর আরও একটা ব্যাপার, যে কাছাকাছি যেন কোনো আগুন বা বার্নার না থাকে, কারণ হাইড্রোজেন গ্যাস দাহ্য, তাহলে তখন কিন্তু বিপদের সম্ভাবনা থাকে। তাহলে এই জায়গাটা আজকে তোমরা ভালো করে তৈরি করো। তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দেবে যে হাইড্রোজেনের 3টে আইসোটোপ কি কি। ঠিক আছে, তোমরা জানলে এটা কমেন্ট বক্সে আমাকে জানাবে। এরপর দিন আমরা তোমাদের কার্বন সম্পর্কে যে পরবর্তী অধ্যায় রয়েছে সেটা নিয়ে আলোচনায় আসব। ধন্যবাদ।